যখন মোহাম্মদ ইউনূস তিনি একটা আবেদন করেছিলেন যে ভিসার যে অফিসগুলো রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ ব্রিটেন বা অন্যান্য যে দেশগুলো, তাদের কাছে একটা অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইউনূস যে দিল্লি থেকে সেই ভিসার অফিসগুলো যেন সরিয়ে নেওয়া হয়। মানে তারা ভারতকে একেবারে বর্জন করতে চান, ভারতে আসতেই চান না, সেই মনোভাব তো মোহাম্মদ ইউনূস দেখিয়ে রেখেছেন। এই জায়গাতে আমি আমার একটা মানে আমি এই জায়গাতে ঘটনাটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল, যে বাংলাদেশ থেকে কেউ যদি ধরেন লেটস সে ব্রাজিলে যেতে চায়, আমি সরি ব্রাজিল এমবাসি মনে বাংলাদেশে আছে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা জায়গার কথাই ধরুন না কেন, হ্যাঁ মানে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক 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 জায়গার ভিসা এমবাসিটা বা কনসুলার বাংলাদেশে নেই। ফলে ওই জায়গাতে যেতে হলে যেটা হয়, ওই উক্ত দেশ যেটা করে সেটা হচ্ছে যে ভারতে তো প্রত্যেকটা দেশেরই শাখা আছে, একটা বড় বৃহৎ দেশ, ফলে ওরা খরচ বাঁচানোর জন্য আশেপাশে যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই জায়গাতে না করে ওরা একটা প্রসেসিং সেন্টার করে, যেই সেন্টারে আপনার মানে ভিসাটা প্রসেস হয়। যখন এর আগেও আমি ইউনূসের কথা বাদই দিলাম, এর আগেও যেটা হয়েছে আর কি, যে ধরা যাক কোনো একজন মানুষ নিউজিল্যান্ডে যাবেন, তাকে ভিসার জন্য তাকে যেতে হচ্ছে দিল্লিতে দিতে হচ্ছে। তো জিনিসটাকে সহজ করার জন্য যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে তাদের একটা কনসুলার অফিস কিংবা একটা ইমেলের ব্যবস্থা, যে ডকুমেন্টস গুলো স্ক্যান করে পাঠানো। কিন্তু ইউনূসের ব্যাপারটা তো আসলে এটা না। ইউনূসের ব্যাপারটা হচ্ছে যে ভারতে এটা থাকতে পারবে না, মানে ব্যাপারটা হচ্ছে তাদের দেশে নিতে হবে জোর করে। তাহলে এখন এত কান্নাকাটি কেন? এখানে দুটো জিনিস আছে ইন্দিরাজি। একটা হচ্ছে যে আপনার সাথে আমি একটা আমার সুবিধার জন্য আমি একটা ব্যবস্থা করলাম, এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিব। এই দুটো এখানে তো নাথিং টু ডু উইথ ইন্ডিয়া। এখন যদি ইকুয়েডরের এমবাসি বাংলাদেশে না থাকে, এটার জন্য তো আপনি ভারতকে ব্লেম করতে পারেন না। মানে ভারতের সাথে সম্পর্কটা কি? সো অনেকে যেটা করে যে হ্যাঁ ভারতে কেন থাকবে, আরে ভাই ভারতে ইকুয়েডরের এমবাসি কেন আছে সেটা ইকুয়েডরকে জিজ্ঞেস করতে হবে। মানে সো এইটা বাংলাদেশ থেকে কেউ যদি যেতে চায় সেটা একটা সহজ ব্যবস্থা আলোচনা হতে পারে। কিন্তু আমার মুদ্রা কথা হচ্ছে এইটাকে কেন্দ্র করে ভারত বিদ্বেষ যে মনোভাবটা, সেটা আমার কাছে খুবই বিস্ময়ের একটা ব্যাপার। এই হচ্ছে আমার মানে আমি সেটাই তো আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনূস তিনি তো ভারতে আসতেই চান না, অফিসগুলোকে সরিয়ে দিতে বলেছেন। শুধু তিনি কেন, তার উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এই কথা বলেছেন। তাহলে এখন কেন এত কান্নাকাটি যখন ভারত বলছে ভিসা দেব না? দেখুন, এই যে আপনি বললেন যে ইউনূস তো আসতেই চান না, দেখেন বিমস্টেক সম্মেলনের কথাটাই আপনি ধরুন। 4 তারিখে শ্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি দেখা করলেন। দেখা করতে যাওয়ার এতদিন তিনি কিন্তু বিদেশিদের সাথে যখন দেখা করতে যেতেন, তখন তিনি একটা ওই যে নোটবুকের মতো একটা দিতেন, ওই যে আবু সাইদের একদম যে আওয়ামী লীগ কি করছে না করছে দুনিয়ার বিষাদাগার ধরিয়ে দিতেন। কিন্তু নরেন্দ্র মোদীর কাছে উনি কি দিলেন? নরেন্দ্র মোদী উনাকে একটা গোল্ড মেডেল দিচ্ছেন 10 বছর আগের। সেটা মানে নরেন্দ্র মোদীর মন পাওয়ার জন্য এই যে একটা চিপ কাজ। ধরা যাক যে আপনি আমাকে একটা ফোন একটা টেলিফোন করেছেন, এখন আপনার সাথে কোনো একটা কারণে আমি আপনার সামনে আসতে পারছি না, কোনো একটা কারণে আমি কোনো একটা অন্যায় করেছি সেই কারণে আসতে পারছি না। তো 10 বছর পরে আপনার সাথে দেখা হওয়ার পর আমি রেফারেন্স দিচ্ছি, দেখুন আপনার সাথে তো আমার 10 বছর আগে 5 মিনিট কথা হয়েছে। তার মানে আপনাকে আপনার মন ভুলানোর জন্য 10 বছর আগে আপনার টেলিফোন কনভারসেশন আমি রেফার করছি। তো এই যে ঘটনাটা সে ঘটাচ্ছে, আবার অন্যদিকে ভারতের সাথে শত্রুভাবাপন্ন আচরণ করছে। তো এত কিছু ফেলে আপনি নরেন্দ্র মোদীর কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছেন, এই ছবি প্রিন্ট করে এইটাকে বাধাই করে কেন দিলেন? এটা তো খুবই একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। দিনের পর দিন যে আলোচনা হলো সাইডলাইন মিটিং এ, যেখানে বারবার দিল্লির কাছে নোটও পাঠানো হয়েছে যে হাসিনাকে ফেরত দেওয়া হোক, কিন্তু সেই দিন বিমস্টেকে বসে হাসিনার প্রসঙ্গই তিনি তুললেন না, পাছে বিরাগ ভাজন হয়ে যান। এবং তার যে না পরে তো তার যে প্রেস সচিব আছে, যে কথিত প্রেস সচিব, সে তো উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, এটা ভারতের তরফ থেকে প্রতিবাদ এসেছে। কিন্তু প্রসঙ্গটা এই জায়গাতে না, প্রসঙ্গটা হচ্ছে যে ভারতের সাথে মিটিং করবার জন্য 1 তারিখ পর্যন্ত লবিং চলেছে। শেষ পর্যন্ত থাইল্যান্ডকে ধরে আমি তো ব্যক্তিগতভাবে জানি কি হয়েছে।
থাইল্যান্ডকে ধরা হয়েছে, তারপরে ইন্ডিয়ান যারা এই কর্তা ব্যক্তিরা আছে তারা আরো বেশ কিছু কনসার্ন পাবলিকের সাথে মানুষের সাথে কথাবার্তা বলেছে, তাও আমি জানি। সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল আসার পরে ইন্ডিয়া বলেছে আচ্ছা ঠিক আছে। তাও ইন্ডিয়া কিন্তু মাইনরিটিসদের উপরে অ্যাটাক, তারপরে আজে বাজে কথা বলা ভারতকে নিয়ে, তারপরে হচ্ছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, এই ব্যাপারগুলো নরেন্দ্র মোদী ইউনূসের মুখের উপরে বলতে চেয়েছে, একদম খুবই কাটছাট ভাবে বলে দিয়েছে, সেখানে কোনো রকমের অন্য কোনো ব্যাপার ছিল না। না সেই প্রসঙ্গ তো আছেই, কিন্তু আপনার এখানে যেই প্রসঙ্গটা এসেছে সেটা হচ্ছে যে আপনি যেই দেশের কাছ থেকে সাহায্য নিচ্ছেন, চিকিৎসা বলুন, আপনার পেঁয়াজের দাম বেড়ে গেছে, আপনার পেঁয়াজ লাগবে, আপনার ডিমের দাম বেড়ে গেছে, আপনার ডিম লাগবে, আপনার আপনার গরু লাগবে, সেখান থেকে সাপ্লাই আসছে হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে, আপনার চাল লাগবে, আপনার কাপড় লাগবে, আপনার ব্যবসার জন্য কাঁচামাল লাগবে। মানে আপনি যদি ট্রেডের আইটেম গুলো দেখেন, 200-250 পণ্য ভারত থেকে সাপ্লাই হয় কম দামে। আমি নিজে তো গেছি, আমি বুঝতে পেরেছি যে কলকাতাতে কেন শপিং করতে আসে, কারণ কলকাতাতে অনেক ভালো ভালো জিনিস কম্পারেটিভলি অনেক কম দামে আপনি পেতে পারেন। তো আপনি একটা দেশের সাথে যখন আপনি ট্রেড করছেন, তার সাথে আপনার বাণিজ্যিক সম্পর্ক আছে, তার সাথে আপনার ঐতিহাসিক সম্পর্ক আছে, তার সাথে আপনার রাজনৈতিক সম্পর্ক আছে, তারপরও আপনি বাড়ি ফিরে শুধুমাত্র তাকে গালিগালাজ করছেন। আমি আপনাকে এই কথাটা অনেকবার বলেছি, জানি না ইন্দিরা যে আপনি এই কথাটা কতটুকু গ্রহণ করেন না, কিন্তু ভারত যদি আজকে সৌদি আরব হতো তাহলে তার পা ধরে বসে থাকতে আমার খুব ভালো লাগতো। এই কথাটা আমি অনেকবার বলেছি। একদম একদম আপনি এই কথাটা বলেছেন। আমরা যে প্রসঙ্গটায় ছিলাম যে চীনের ইটস অ্যাবাউট রিলিজিয়ন, ইটস অ্যাবাউট যারা এই বিদ্বেষ আচরণটা করছে সবাই না, একেবারেই আমি বলছি যে সব বাংলাদেশি এমন নয়, একেবারেই নয়। আমি যেমন রিজনেবলি আপনাকে অনেক কথা বলতে পারবো ভারতের সাথে আমাদের ট্রেডের ডেফিসিয়েন্সি থেকে শুরু করে অনেক কথা, এবং মানে এটা অনেক কিছু বলা যায়, সেটা 1-to-1 অনেক আলোচনা হতে পারে। কিন্তু পিওরলি কোনো মানুষ যখন উইদাউট এনি রিজন হেটস আদার কান্ট্রি, বিশেষ করে ইন্ডিয়া, সেটা রিলিজিয়াস রিজনে, আমি বারবার এই কথাটা বলেছি, বারবার, আর কোনো কারণ আমি দেখি না। এই যে বলছে সীমান্ত, এই যে বলছে হেজিমনি, আচ্ছা আপনি আমাকে বলুন তো যে ভারতের, ধরা যাক শাহরুখ খানের কথা আমি যদি বলি, নওয়াজ আলী সিদ্দিকীর কথা বলি, না মিঠুন চক্রবর্তীর একটা মুভির কথা বলি, কিংবা আমি যিশু সেনগুপ্তের কথা বলি, বা অনির্বাণের একটা মুভির কথা বলি, একেবারে টালিগঞ্জের মুভির কথাটাই আমি আপনাকে বলছি, ঠিক আছে, আমি মুম্বাইতে যাবই না। ধরা যাক আমি গুমনামির মতো একটা মুভি বানাতে পারছি না, সৃজিতের মতো একটা মুভি বানাতে পারছি না। এখন সৃজিতের গুমনামি চলছে, আর বাংলাদেশে আপনার ধরেন বাবা কেন চাকর চলছে। আমি তো ভাই বাবা কেন চাকর দেখবো না, ওইটা আমার রুচির সাথে যায় না। ওইখানকার ডায়লগ, আমি বাবা কেন চাকর হয়তো বা